তিন স্থলবন্দরের মেগা প্রকল্পের ঋণের বোঝা আয় অর্ধেক। ২০ বছর পর যুক্তরাষ্ট্রে তারেক রহমান জাতিসংঘে কি বার্তা দেবেন? চাঁদপুরের একের পর এক স্বামী বদল করা নারীর ফাঁদ, আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৩,৪৫৭ কোটি টাকার মেগা প্রকল্প, অথচ ৩ বছরের কাজ এগিয়েছে মাত্র ১৩%। বেনাপোল, ভোমরা ও বুড়িমারি স্থলবন্দরে অবকাঠামো উন্নয়নে নেওয়া এই প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হবে ২০২৮-২৯ অর্থ বছর থেকে। তখন বছরে দিতে হবে ৩৩৩ কোটি ৭৫ লাখ টাকার বেশি। অথচ গত ২ অর্থ বছরে দেশের ১৬টি স্থলবন্দর থেকে ট্যারিফ আদায় হয়েছে গড়ে ২৩২ কোটি টাকার মতো। ফলে বন্দরের ১ বছরের আয় দিয়েও ঋণের পুরো কিস্তি পরিশোধ সম্ভব নয়। বিস্তারিত রিপোর্টে। ৩,৪৫৭ কোটি টাকার মেগা প্রকল্প, কিন্তু ৩ বছরে কাজ এগিয়েছে মাত্র ১৩%। অথচ ২০২৮-২৯ অর্থ বছর থেকে এই প্রকল্পের ঋণ সহ অন্যান্য ঋণ পরিশোধে বছরে দিতে হবে ৩৩৩ কোটি ৭৫ লাখ টাকার বেশি, যেখানে গত ২ অর্থ বছরে দেশের ১৬টি স্থলবন্দর থেকে ট্যারিফ আদায় হয়েছে গড়ে ২৩২ কোটি টাকার মতো। অর্থাৎ বন্দরের ১ বছরের আয় দিয়েও ঋণের পুরো কিস্তি পরিশোধ হবে না। এমন পরিস্থিতিতে প্রকল্পের ঋণকে বোঝা হিসেবে দেখছে খোদ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকের অর্থায়নে বেনাপোল, ভোমরা ও বুড়িমারি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে অ্যাক্সেস বাংলাদেশ প্রকল্প। লক্ষ্য হল সীমান্ত বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ বাড়ানো, আধুনিক পার্কিং, শেড, গুদাম, ট্রান্সশিপমেন্ট ও যাত্রী সেবা অবকাঠামো তৈরি। কিন্তু 4 বছর মেয়াদী এই প্রকল্পের প্রায় 3 বছর পার হলেও বাস্তব অগ্রগতি মাত্র 13%। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের জুনে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে বিশ্বব্যাংকের ঋণ প্রায় ২,৮১০ কোটি ৭০ লাখ টাকা, সরকারের নিজস্ব অর্থায়ন প্রায় ৬৪৬ কোটি টাকা। কিন্তু ঋণের কিস্তি পরিশোধের সময় ঘনিয়ে আসায় এখনই তৈরি হয়েছে বড় আর্থিক চাপ। সংশ্লিষ্ট নথি অনুযায়ী ২০২৮-২৯ অর্থ বছর থেকে শুধু অ্যাক্সেস প্রকল্পের ঋণ পরিশোধেই বছরে ৩০০ কোটি টাকার বেশি লাগতে পারে। আগের ঋণ যুক্ত হলে বার্ষিক দায় ছাড়াবে ৩৩৩ কোটি টাকা। বিপরীতে ২০২৩-২৪ অর্থ বছরে স্থলবন্দরগুলো থেকে ট্যারিফ আদায় হয়েছে প্রায় ২৬৫ কোটি টাকা, ২০২৪-২৫ অর্থ বছরে ২২২ কোটি এবং ২০২৫-২৬ অর্থ বছরে প্রায় ২৪২ কোটি টাকা। ফলে ঋণের কিস্তি পরিশোধের পর বন্দরের পরিচালনা, রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এসব ব্যয় কিভাবে চলবে তা নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। শুধু ঋণের চাপই নয়, প্রশ্ন উঠেছে প্রকল্প বাস্তবায়নের গতি ও দরপত্র প্রক্রিয়া নিয়েও। ৮টি প্যাকেজের মধ্যে 4টির চুক্তি সম্পন্ন হয়েছে, তবে গুরুত্বপূর্ণ কয়েকটি প্যাকেজের কাজ এখনও চুক্তি পর্যায়েই আটকে আছে। টেন্ডার জটিলতা, ভূমি সমস্যা এবং ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সময় নষ্ট হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে প্রকল্পের অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানে রূপান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আশঙ্কা, নিজস্ব আয় দিয়ে ভবিষ্যতের ঋণ পরিশোধ করা কঠিন হবে, কারণ এই সংস্থাকেই একই সঙ্গে বন্দরের পরিচালনা ব্যয়, রক্ষণাবেক্ষণ এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার ব্যয় বহন করতে হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান কালবেলাকে জানিয়েছেন, নির্দিষ্ট মেয়াদে প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই। তার মতে এত বড় ঋণ নিয়ে প্রকল্পটি নেওয়া প্রয়োজন ছিল কিনা সেটিও এখন প্রশ্নের বিষয়। প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাকও জানিয়েছেন, টেন্ডার ও ভূমি জটিলতা সহ বিভিন্ন কারণে অগ্রগতি কম। মেয়াদ বাড়ানো ছাড়া কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে। যে প্রকল্পের ব্যয় ৩,৪৫৭ কোটি টাকা, সেটির কাজ যদি নির্ধারিত সময়ে শেষ না হয় তাহলে বাড়তি সময়ের সঙ্গে বাড়বে কি ব্যয়ও, এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। আর সেই বাড়তি ব্যয় ও দীর্ঘমেয়াদী ঋণের দায় শেষ পর্যন্ত কে বহন করবে? 3টি গুরুত্বপূর্ণ স্থলবন্দরের উন্নয়ন প্রয়োজন হলেও উন্নয়নের সুফল থেকে আয় কতটা বাড়বে এবং সেই আয় দিয়ে ঋণ পরিশোধ কতটা সম্ভব, এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটিই। জেসমিন জাহান, কালবেলা।
দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সরকার প্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেবেন তিনি। সফরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে। সফরসূচি চূড়ান্ত করতে কাজ করছে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্রে ৮ থেকে ১০ দিন অবস্থান করতে পারেন তিনি। বিস্তারিত রিপোর্টে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সরকার প্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেবেন তিনি। দীর্ঘ ২০ বছর পর এটি হতে যাচ্ছে তার যুক্তরাষ্ট্র সফর। সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র বলছে, অধিবেশনে যোগ দেওয়ার আগে অন্য কোনো দেশ সফর করবেন না তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে কর্মসূচি চূড়ান্ত করার কাজ করছে। জাতিসংঘের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে ২ দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সবকিছু ঠিক থাকলে তার যুক্তরাষ্ট্র সফর হতে পারে ৮ থেকে ১০ দিনের। এরই মধ্যে সফরের বিষয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে নোট ভার্বাল পাঠানো হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এবারের সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ফলে প্রায় ৪০ বছর পর একই অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান এবং সাধারণ পরিষদের সভাপতি দুই গুরুত্বপূর্ণ অবস্থানেই থাকছেন বাংলাদেশিরা। কূটনৈতিক অঙ্গনে বিষয়টিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ ২ দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নিউ ইয়র্কে তাকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনার প্রস্তুতিও চলছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীদের নিউ ইয়র্কে জড়ো হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। এবার সরকার প্রধান হিসেবে তার এই সফর শুধু দীর্ঘ বিরতির পর যুক্তরাষ্ট্রে ফেরার ঘটনা নয়, জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান নিয়েও নজর থাকছে এই সফরের দিকে। জেসমিন জাহান, কালবেলা। প্রেম, বিয়ে আর ব্ল্যাকমেইলের ফাঁদে একের পর এক যুবককে নিঃস্ব করার অভিযোগ উঠেছে চাঁদপুরের ফরিদগঞ্জের নাসরুম আক্তারের বিরুদ্ধে। হানি ট্র্যাপ, আপত্তিকর ভিডিও ধারণ ও জাল কাবিনের মাধ্যমে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী এক বৃদ্ধ বাবার দাবি, তার ছেলে সাইফুল ইসলাম মাসুমও এই প্রতারণার শিকার হয়ে জমি হারান এবং পরে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান। অভিযোগ রয়েছে, তার মৃত্যুর পরও পরিবারটির কাছে অর্থ দাবি করে হয়রানি চালিয়ে যাচ্ছেন নাসরুম। বিস্তারিত রিপোর্টে। হানি ট্র্যাপে ফেলে বিয়ে, অর্থ আত্মসাৎ ও স্বামী বদলি যেন তার একমাত্র নেশা। চাঁদপুরের ফরিদগঞ্জে হানি ট্র্যাপ ও জাল কাবিনের ফাঁদে ফেলে একের পর এক যুবকের সর্বস্ব লুটে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নাসরুম আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। এই প্রতারণার শিকার হয়ে প্রবাসে প্রাণ হারিয়েছেন এক যুবক, আর নিঃস্ব হয়েছেন একাধিক ভুক্তভোগী। কখনো প্রেমের ফাঁদ, কখনো আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, কখনো বা ভুয়া কাবিনে সাজানো বিয়ে, আবার কখনো দাবি না মানলে যুবকদের বাসার সামনে গিয়ে বিয়ের দাবিতে অনশনের নাটকে কুলহারা ভুক্তভোগীরা। এবার তার বিরুদ্ধে জেলা লিগ্যাল এইড কার্যালয়ে লিখিত অভিযোগ এনেছেন এক বৃদ্ধ বাবা। ভুক্তভোগী বৃদ্ধ আবুল বাশারের অভিযোগ, তার ছেলে সাইফুল ইসলাম মাসুমকে হানি ট্র্যাপে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করে নাসরুম। এরপর ভুয়া কাবিনের মাধ্যমে বিয়ে করে জমি কেনার কথা বলে প্রতারণা করে নিজের নামে অর্ধেক জমি লিখে নেয়। এই শোক ও প্রতারণা সহ্য করতে না পেরে গত ১৩ এপ্রিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান মাসুম। তবে মাসুমের মৃত্যুর পরও ক্ষান্ত হয়নি নাসরুম। পরিবারটির কাছে বড় অঙ্কের টাকা দাবি করে চালিয়ে যাচ্ছে হয়রানি। সাথে মানে ওই টেলিফোনে ধারণ করি আমার ছেলের ডেভেলপমেন্ট কইরা এই ছেলে মানে এই মেয়ে আমার ছেলেকে মানে তার হ্যান্ড ওভার করে নিছে। আমার এমন একটা ছেলে, এ কোনোদিন কারোর সাথে
প্রেমও করে না, কোনো কিছু না, কারোর সাথে বেদবিও করে না। এই মেয়ে আমার ছেলেরে এইভাবে আটক কইরা, জিম্মি কইরা, বিয়া শাদি কইরা, তারপরে দিয়া টেলিফোনে বিয়া করি, এখানে ভুয়া ডকুমেন্ট দিয়া। আমি তো এই মেয়েরে আমি নিজের ঘরের থেকে আমি বাইর করি না। এ মানে যে হুমকি দামকি দিছে আমারে দেখাই নিব, আমার থেকে সব উদ্ধার করে নিব, আমারে মানে অনেক লোকজন আইনাও মানে আমার উপরে অনেক অত্যাচার করছে, অনেক কথাবার্তা বলছে, হুমকি দামকি দিয়ে গেছে। প্রতারণার প্রমাণ মিলেছে নথিপত্রেও। নাসরুম আক্তার অ্যাডভোকেট নওশাদের স্বাক্ষরিত বিয়ের এফিডেভিট ও শাহ মাহমুদপুরের এক কাজীর কাবিননামা উপস্থাপন করলেও তদন্তে বের হয়ে আসে থলের বিড়াল। ওই আইনজীবী ও কাজী দুজনেই লিখিতভাবে স্পষ্ট জানিয়েছেন এসব নথি সম্পূর্ণ ভুয়া ও রেজিস্ট্রিহীন। নাসরিন কাবিন ব্যবসা করে, সে মানুষকে হানি ট্র্যাপের মাধ্যমে মানুষকে ফাঁসিয়ে মানুষের অর্থ আত্মসাৎ করে। বোরহান, ফয়সাল ও রুবেল এ নাসরিনের চক্রের সাথে জড়িত এবং এর সাথে আরো কিছু এলাকার যুবকরা জড়িত আছে। শুধু মাসুমই নন, নাসরুমের পাতা ব্ল্যাকমেলের জালে নিঃস্ব হয়েছেন ফরিদ, মাইনুদ্দিন, খোরশেদ, মন্টু ও সাগরের মতো একাধিক যুবক। ভুয়া কাবিননামাকে হাতিয়ার করে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা ও স্বর্ণালংকার। আমার থেকে ইন্ডুলে আমার ফার্নিচার স্বর্ণ মিলাইয়া 18 লাখ টাকার উপর আমার থেকে নিচ্ছে। নেওয়ার পরে যখন আমি ছুটিতে গেছি ভাই, আমি রুকসা বাসা ভাড়া করে তারে রাখছি। আমি 6 মাস ছিলাম, 6 মাসে তার কাছে ছিলাম। পরে যখন আমি আসার পরে আমার এই ফার্নিচার টার্নিচার যা আছে সব কিছু নিয়ে তার বোনের বাড়িতে উঠেছে। তখন আমি কল করলাম যে বোনের বাড়িতে যে উঠেছেন, এগুলা কেন বোনের বাড়িতে নিয়েছেন? পরে খোকন সাহেব আমারও বললো, এর বোনের জামাই যেটা মারা গেছে বড়রা, বললো ভাইয়া আপনি টেনশন করেন না, এগুলো আমার বাড়িতে এক রুমও থাকবে, এই যে একলা একলা কীভাবে থাকবো এখানে। এরপর আমি কিছু বলি না, মান সম্মানের কারণে। সব অভিযোগের বিষয়ে মুখোমুখি করা হলে চরম ঔদ্ধত্য দেখান অভিযুক্ত নাসরুম আক্তার। একাধিক বিয়ের কথা অকপটে স্বীকার করে নিজের প্রতারণাকে স্বাভাবিক বলেই দাবি করেন তিনি। আর এগুলো তো কোনো বিষয় না, আমার বিয়ে মনে করেন আমি তো আগে করছি, আমার বিয়ে 50 কান হয়েছে আর 50 কান উল্লেখ করতেছে। শুধু এগুলো সত্যি। আর আমি মাসুমকে কাবিন করে তার বাড়িতে ঘর সংসার করছি, কার বাড়িতে আমি ঘর সংসার করি নাই। মেয়ে ঘর সংসার করছে কিনা এলাকাবাসী যদি এই কথা বলে, মেয়ের বিয়ে 10 হয়েছে এটা দেখার বিষয় না। আপনি মেয়ে ছেলে বিয়ে জেনে শুনে মেয়েকে বিয়ে করছে, আমি আপনার ঘরে গেছে, মেয়ে এখন কিভাবে বিয়ে করবেন আপনাদের এটা ওটা নিয়ে কথা। আপনারা মেয়ের বিয়ে 10 হয়েছে এগুলো তুলে গেছে। সর্বশেষ চাইতেছি তারা আমার মান সম্মান নিয়ে খেলতেছে। এই খেলা কোথায় শেষ আছে এই শেষ আমি চাইতেছি। আর আমার স্বামীর সাথে আমার যে লেনদেনগুলো করছি এগুলো আমার কাছে হোয়াটসঅ্যাপে আমি লেনদেনগুলো করছি, এগুলো আমার ডকুমেন্টস আছে। এদিকে অভিযোগ পেয়েও বিষয়টি সামাল দিতে না পেরে ভুক্তভোগীদের আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় থানা পুলিশ। যখন জানতে পারছি বিষয়টা প্রচার হওয়ার শ্বশুরের কি বলে এটা আপনার কি জানি যাবে না, লেনদেন সংক্রান্ত বিষয় আছে, এখানে আর্থিক বিষয় আছে, জমি জমা বিষয় আছে, সেজন্য আমি ওদেরকে পরামর্শ দিয়েছি আদালতে যাওয়ার জন্য, পারিবারিক আদালতে। এক নারীর বেপরোয়া প্রতারণায় ধ্বংস অনেকগুলো পরিবার, ঝরে গেছে তাজা প্রাণ। সামাজিক অবক্ষয় রুখতে এই ব্ল্যাকমেল সিন্ডিকেটের হাত থেকে মুক্তি পেতে এখন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও আইনি বিচারের অপেক্ষায় ভুক্তভোগী পরিবারগুলো। ইমাম শরীফ, কালবেলা। একটি শার্ট নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে রংপুরে 4 হত্যাকাণ্ডের ঘটনায়। মরদেহ উদ্ধারের দিন পুলিশের এক কর্মকর্তার গায়ে যে ধরনের শার্ট দেখা গিয়েছিল, একই ধরনের শার্ট পরা অবস্থায় এক আসামিকেও দেখা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। যদিও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বলেছেন একই শার্ট আলাদা আলাদা মানুষ পরতেই পারেন। এদিকে গ্রেপ্তার 2 জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিস্তারিত রিপোর্টে। এক শার্টেই বদলে গেল পুরো দৃশ্যপট। রংপুরে 4 হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত এক আসামির শরীরে যে শার্ট দেখা গেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। একই ধরনের আরেকটি শার্ট মরদেহ উদ্ধারের দিন পুলিশের এক কর্মকর্তার গায়েও দেখা গিয়েছিল। কালবেলা রংপুর ব্যুরো চিফও জানিয়েছেন একই ধরনের একটি শার্ট মরদেহ উদ্ধারের দিন রংপুর মহানগর পুলিশের এক কর্মকর্তার পরনে দেখা যায়। ওই কর্মকর্তা কালবেলাকে বলেছেন একই শার্ট আলাদা আলাদা লোক পরতেই পারে। এই প্রতিবেদন লেখার সময় রংপুর ভিত্তিক বিভিন্ন স্থানীয় ফেসবুক পেজের লাইভে এক ব্যক্তিকে এই শার্ট পরে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়। তার মুখে ছিল মাস্ক। তিনি মূলত ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে শনিবার সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার 2 জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, ঘটনাস্থল এবং নিহতদের পরিবারের স্বজনদের বক্তব্য নিয়ে বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পুলিশ কমিশনার জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাসার পাশেই সীমান্ত নামের একজনের বাসায় বসে ইয়াবা সেবন করেন। পরে রাতের শেষ দিকে তারা দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ শুনে গণপতি চক্রবর্তী খালি গায়ে ও গলায় গামছা নিয়ে ছাদে আসেন। তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়। এ সময় পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হয়, অভিযুক্তরা ইয়াবা সেবনের জন্য দেবু নামের ওই ব্যক্তির নির্মাণাধীন 3 তলার পুরো ফাঁকা স্পেস ও ছাদ ব্যবহার না করে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে কেন গেলেন? এ সময় তিনি বলেন, এত অল্প সময়ে এই হত্যাকাণ্ড নিয়ে মামলার যতটুকু অগ্রগতি হয়েছে আমি আলহামদুলিল্লাহ বলবো। আমি আপনাদের বলবো, পুলিশের ভালো কাজগুলোর প্রশংসা করবেন এবং নেগেটিভ কাজের সমালোচনা করবেন। শেষে কথাটা বলবো, আমার ওপর আস্থা রাখতে পারেন। এই কথা বলেই তিনি ব্রিফিং শেষ করেন। সিদ্ধার্থ ও মুগ্ধ নামে ওই 2 যুবককে আটক করার ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছেন, আটক 2 জনের মধ্যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে পার্শ্ববর্তী রেশম উন্নয়ন বোর্ডের তুঁতবাগানে লুকিয়ে পড়েন। পরে তুঁতবাগানের পাশেই দক্ষিগঞ্জ শ্মশান থেকে তাকে আটক করা হয়। হত্যাকাণ্ডের পর ভবনটিতে বসে তারা ইয়াবা সেবন করেন। পুলিশ কমিশনারের দাবি, মাদক সেবনকে কেন্দ্র করেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এদিকে আদালতে তারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় নেওয়া হয়নি রিমান্ডে। দর্শক, এই ছিল সারা দেশের আলোচিত সব সংবাদ। সবশেষ খবরের আপডেটটি জানতে কালবেলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।